আমার ডাক্তারি জীবনে কখনো এরকম পাপ কাজ আমি করিনি। একজন ডাক্তার হয়ে তুমি এরকম প্রস্তাব দিচ্ছ কি করে? আমি মিথ্যে মিথ্যে তোমার প্রেগন্যান্সির প্রেসক্রিপশন লিখে দেবো, প্রেগন্যান্সি মেনশন করব। তুমি আমার ছাত্রী হয়ে আমাকে এরকম একটা প্রস্তাব কি করে দিলে সেটাই তুমি বুঝে উঠতে পারছি না। একটা মেয়ে যে কতটা বিপন্ন হয়ে কথাগুলো বলতে পারে আপনি হয়তো বুঝতে পারবেন না। জি জি রোহিণীদি, তুমি নোংরা খেলাটা খেলছো। জজদাকে আমি এই জন্য ভুল বুঝেছিলাম। জজদা তো ঠিকই বলেছিল, তাহলে যে সত্যি ওর কোনো যা হয়েছে অ্যাক্সিডেন্ট, হয়তো চেতনার মধ্যে হয়নি, হয়তো একটা ঘোরের মধ্যে। আমি ভেবেও আজ এই জন্য কত অপমান করেছি জজদাকে। ছি ছি রোহিণীদি, তুমি এত নিচে কি করে নামতে পারলে? একটা সন্তান নিয়েও মানুষটাকে তুমি ঠকাচ্ছ। ছি রোহিণীদি, ছি। একটা মেয়ে বিপন্ন হলে অনেক কিছু বলে স্যার। একটা মেয়ে কতটা বিপন্ন হলে এত দূর অব্দি আসতে পারে আপনি ভাবতেও পারবেন না স্যার। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি স্যার। আমি ভেবেছিলাম আপনি আমাকে এতটুকু সহায়তা করবেন, ভরসা পাবো আপনার কাছ থেকে। কি সহায়তা চাও তুমি বলো তো? আমি মিথ্যে মিথ্যে লিখে দেবো যে তোমার প্রেগন্যান্সি আছে? হ্যাঁ, আর এই কথাটা জানাজানি হয়ে গেলে আমার রেজিস্ট্রেশন তো ক্যান্সেল হবেই। আর আমি নিজে কোনোদিন আমার এই পাপকে সমর্থন করতে পারবো না। তুমি যশকে সব কথা খুলে বলো। না স্যার, সেটা সম্ভব নয়। আমাদের দুজনের রিলেশনশিপের মধ্যে অলরেডি অনেক টেনশন আছে। এখন আমার পক্ষে এই কথাটা কিছুতেই বলা সম্ভব নয় যে আমার প্রেগন্যান্সির ব্যাপারটা মিথ্যে। আমি ওকে ফেরানোর জন্যই এতগুলো কথা। কেন? তুমি ওকে বলো যে তুমি ওকে ভালোবাসো। তুমি যশকে ফেরানোর জন্য এই অ্যাক্টিংটা করেছিলে, এটা বলো। এবার সত্যি সত্যি তোমাদের বাচ্চা কাছে আসুক। না স্যার না, আপনি যশকে খুব ভালো করে চেনেন। ও কিছুতেই এই মিথ্যেটা মেনে নেবে না, আপনি জানেন তো ভালো করে। কিন্তু সত্যিই তো এটা একটা ভয়ঙ্কর মিথ্যে। এটা মেনে নেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। সরি রোহিণী, আমি তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারছি না। স্যার দেখুন, আমি কোনো অপরিচিত ডাক্তারের কাছে গিয়ে তো এই কথাগুলো বলতে পারবো না, বলুন। আমি কি করে বলবো? আপনি তো আমার বাবার মতো। আমি অনেক আশা নিয়ে এসেছি স্যার। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন খুব উপকার হতো আমার। শোনো 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 শোনো, কোনো কোনো ব্যাপারে না সাহায্য করা যায় না, সত্যের সঙ্গে লড়াই করা যায়। কিন্তু মিথ্যেকে প্রতিষ্ঠা করতে গিয়ে মিথ্যের সঙ্গে লড়াই করা যায় না। সত্যের জোর মিথ্যের থেকে অনেক বেশি। আমার মনে হয় তুমি এখনো সত্যের দিকে তাকাও। তুমি যশকে সব সত্যি কথা খুলে বলো। দরকার পড়লে যশকে তুমি আমার চেম্বারে নিয়ে এসো, আমি ওকে বুঝিয়ে বলবো। না না স্যার, সেটা অসম্ভব। সেটা না 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 না, সেটা কিছুতেই সম্ভব নয় স্যার। এটা হবে না। আমি অনেক কষ্টে যশকে আটকে রেখেছি এই কথাটা বলে। এখন আমি এটা মিথ্যে, এটা বলতেই পারবো না। যশ যদি জানতে পারে যে প্রেগন্যান্সির খবরটা পুরোটা মিথ্যে, আর আমি ওকে আটকে রাখতে পারবো না। কিন্তু তোমরা তো ভালোবেসে বিয়ে করেছিলে, তোমরা দুজনে দুজনকে চেনো। আর কতদিনই বা বিয়ে হয়েছে যে তোমাদের এর মধ্যে ভালোবাসা উবে গেল, যে একেবারে একটা মিথ্যে দিয়ে যশকে তোমাকে আটকে রাখতে হচ্ছে? যে মেয়ের জীবনে শাবনামের মতো একটা মেয়ে থাকে না স্যার, তার জীবনটা এইভাবেই ধূলিসাৎ হয়ে যায়। সবকিছু ছেড়ে চলে আসি বারবার, তাও তুমি আমার সম্পর্কে এই কথাগুলো বলছো রোহিণীদি। স্যারের কাছেও তুমি আমার আর কোনো সম্মান রাখলে না। শবনমের মতন একটা মেয়েকে এ কথা বলে তুমি যথেষ্ট অসম্মান করছো। আর তুমি বোধহয় জানো না যে শবনম আজ থেকে আমার এখানে কাজে লেগেছে। আপনারা সবাই মিলে ওকেই সাহায্য করছেন, অথচ যে মেয়েটা এতটুকু একটু সাহায্য পেলে যার সংসারটা বেঁচে যেত, সে নিজে বেঁচে যেত, তার দিকে আপনি একটু ফিরে তাকাচ্ছেন না স্যার। আমি সত্যের সঙ্গে সারা জীবন চলেছি। আমার চিকিৎসার জীবনে অনেক ছাত্রছাত্রী এসেছে, কিন্তু এইরকম দুঃসাহস কেউ দেখায়নি। আমি অবাক হয়ে যাচ্ছি তোমার স্পর্ধা দেখে।
আমি তো নিজেই ভেবে পাচ্ছি না যে আমার মধ্যে তুমি এমন কিছু দেখেছো কিনা যাতে তুমি আমাকে এইরকম কথা বলার সাহস পাও। আমি তো এখন নিজেই আমার আত্মসমালোচনা করছি। যাক, আমার যা বলার বলা হয়ে গেছে। আমার মনে হয় এখানেই আমাদের কথা শেষ হওয়া উচিত। তাহলে স্যার আপনি আমার কোনো সাহায্যই করতে পারলেন না, তাই তো? আবার তুমি সেই একই কথা বলছো। তাহলে এবার আপনাকে একটু অন্য কথা বলি স্যার। আর কি কথা থাকতে পারে তোমার আমার সঙ্গে? আছে। জজ যদি আপনাকে জিজ্ঞেস করে স্যার, আপনি কি বলবেন? যা সত্যি তাই বলবো। না স্যার, আপনি সেটা বলবেন না। আপনি যদি এই কথাটা ওকে জানিয়ে দেন, তাহলে আমিও আপনাকে এমন একটা কথা বলবো যার সঙ্গে এই বয়সে আপনার লড়াই করাটা মানে আপনার মৃত্যু তুল্য। ঠিক বুঝলাম না, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নাকি? না স্যার, হুমকি আমি দিচ্ছি না। আপনি আমায় সাহায্য নাই করতে পারেন, আমার ক্ষতি করবেন না প্লিজ। জজ যদি আমাকে জিজ্ঞেস করে আমার স্ত্রীর ব্যাপারে আপনি কি দেখলেন, আমি কি বলবো? যে তুমি আমার কাছে আসোনি। একদম, বরং সেটা বলুন, বেটার। না, আমি অকারণে মিথ্যে কথা বলতে যাব কেন? আমার রেজিস্টারে তোমার নাম লেখা আছে, আর আমি এই মিথ্যেটা বলবোই বা কেন? আমি এই মিথ্যেটা বলবো না। তাহলে স্যার, এই বয়সে এসে একজন ছাত্রীকে নিজের ঘরে ডেকে অশ্লীলতার দায় আপনার হাতে হাত করা অব্দি পড়তে হতে পারে, এটা মনে রাখবেন। কি বললে তুমি? আপনি শুনলেন আমি কি বললাম? কিছুতেই না, কখনো না। রোহিণীদিকে আর বাড়তে দেওয়া যায় না। স্যারের মতো দেবতুল্য মানুষের সঙ্গে যদি এইরকম ব্যবহার করতে থাকে, তাহলে তার প্রতিবাদ করা আমার অবশ্যই উচিত। আমি ধর্মত তার প্রতিবাদ করতে বাধ্য। কথাটা মনে রাখবেন স্যার। তুমি এত বড় কথাটা আমার মুখের উপর বলে গেলে। শুধু বলে গেলাম না স্যার, আপনি যদি যশকে সবটা খুলে বলেন যে আমি এখানে এসেছিলাম এবং আপনাকে কি কি বলেছি, তাহলে আমিও যশকে বলতে বাধ্য হব যে আমি আপনার এখানে চেক আপ করাতে এসেছিলাম, কিন্তু চেক আপটা আমি ফাইনালি করাতে পারলাম না, তার কারণ তার আগেই আপনি আমার উপর হামলে পড়েছেন। রোহিণী, ডোন্ট শাউট স্যার। আপনি আমাকে সাহায্য না করলে আমিও তো আপনাকে সাহায্য করতে পারবো না। আমার বিপদ যদি আপনার দ্বারা আসে, তাহলে আপনার বিপদটাও কিন্তু আমারই দ্বারা আসবে। আসছে। কিরে, তুই এভাবে শুয়ে আছিস যে? কাঁদছিস যে? আমি তো বলেছিলাম আমি যাব তোর সাথে। ডাক্তার দেখাতে গেছিলিস আজকে? আমাকে জানাসনি কেন? তুই বিজি ছিলি, আমি ভাবলাম তুই বিজি আছিস, তাই এক পাকে গিয়ে একাই টুক করে দেখি আসি। তারপর তারপর কি হয়েছে? আর কাঁদছিস কেন তুই? কাদার কি হয়েছে? ডক্টর কি বললেন? তুই আমাকে প্রেসক্রিপশনটা দে তো, দেখি একবার। আমি ওই ডাক্তারবাবুকে দেখাইনি। তার মানে? আমার কি অসম্মান হয়েছে আজকে, আমাকে কি অসম্মানিত অপমানিত হতে হয়েছে, আমি তোকে বলে বোঝাতে পারবো না। তার মানে? তোকে বলে কি লাভ আমার? তুই আমাকে নিয়ে কনসার্ন, এতটুকু কনসার্ন তুই আমাকে আদৌ আর ভালোবাসিস যে তোকে আমি এই কথাগুলো বলবো? যদি আমার প্রতি কোনো অন্যায় হয়, তুই তার প্রতিবাদ আদৌ করবি যশ? শোন, এসব নাটক আমার আর ভালো লাগছে না রোহিণী। প্লিজ আমাকে বল কি হয়েছে, খুলে বল না কি হয়েছে। ডক্টর মজুমদার এরকম মানুষই নয়। ডক্টর মজুমদার এরকম কোনো কাজই করতে পারে না যাতে তোর অসম্মান হয়।
আউট অফ নাথিং, যাতে তোর খারাপ লাগতে পারে। করেছেন যশ। না করলে তো আমার খেয়ে কোনো কাজ নেই যে আমি ওনার নামে একটা অভিযোগ তুলবো। এরকম অভিযোগ ছাড়া আর কি বলবো? ডক্টর মজুমদারের কাছে আমি চেক আপ করাতে গিয়েছিলাম, উনি আমার শ্লীলতাহানি করেছে, আমাকে বেডে শুয়ে উনি আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন। আমি একটা প্রেগনেন্ট মেয়ে, আমার এই অবস্থায় এরকম হলে শরীরের ওপর মনের ওপর কি চাপ হতে পারে, কতটা চাপ পড়তে পারে সেটা তুই ইমাজিন করতে পারছিস? আমি কোনো রকমে বেরিয়ে এসেছি। কি বলছিস কি এসব? আমি ঠিকই বলছি। তোর কি মনে হয় কোন প্রেগনেন্ট মেয়ে এই বিষয়টা নিয়ে মিথ্যে কথা বলবে? বলতে পারে না যশ, লজ্জায় বলতে পারে না। আমি নিজে লজ্জায় এতটুকু হয়ে গেছি যশ, আমার নিজেকে খালি অসুচি মনে হয়েছে, আমার নিজেকে খালি ছোট মনে হয়েছে, আমার মনে হয়েছে আমি মরে যাই, আমার মনে হয়েছে আমি আত্মহত্যা করি। ছি 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 ছি। যে ডাক্তারবাবুকে আমি নিজের বাবার মতো ভাবতাম, এত সম্মান করতাম, এত ডিফেন্ড করতাম বলেই ওনার কাছে দেখাতে গেছি, তার এরকম বিভৎস রূপ বাবা গো আমি ভাবতেই পারিনি। চেম্বারের মধ্যে টেনে নিয়ে আমাকে চিৎকার করিসনি কেন? আমি চিৎকার করতে পারিনি যশ, উনি আমার মুখটা চাপা দিয়ে দিয়েছিলেন, আমার মুখটা চাপা দিয়ে উনি আমাকে, আমি এটা ভাবতেও পারছি না, আমার মাথাতে আমি আর আনতে চাইছি না ব্যাপারটা। আমি যে কিভাবে বেরিয়ে এসেছি সেটা আমি জানি, আমি যুদ্ধ করে বেরিয়ে এসেছি। আমি শুধু সেই মুহূর্তে ভাবছিলাম আমি পালিয়ে ফিরে আসতে পারবো তো, আমি এখান থেকে বেরোতে পারবো তো, আমি যে কিভাবে ওখান থেকে বেরিয়ে এসেছি সেটা আমি ছাড়া আর কেউ জানে না। ও বাবা, স্যারের চেম্বারের বাইরে তো আরো অনেক পেশেন্ট ছিল, আমি কাউকে কিছু বলার সুযোগ পাইনি, আমি এক ছুটতে বেরিয়ে চলে এসেছি, আমি কারোর দিকে তাকানোর মতো অবস্থায় ছিলাম না যশ। তুই নিজে একবার ভেবে বল কথাটা, এরকম কোনো একটা ঘটনা হঠাৎ করে ঘটে গেলে কারোর দিকে তাকানোর, কাউকে কিছু বলার মতো অবস্থায় কি কেউ থাকে হঠাৎ এরকম একটা শক পেলে? কিন্তু স্যারের সম্পর্কে তো এরকম বদনাম আগে কখনো শুনিনি আমি। আমিও কি জানতাম যশ? আমিও তো কোনোদিন ওনার নামে এরকম কোনো কথা শুনিনি। আমি তো নিজেই তোকে বলেছিলাম যে আমি ডক্টর মজুমদারের কাছেই দেখাতে চাই, দেখাবো, কিন্তু তারপর এরকম একটা এক্সপিরিয়েন্স হলো বাবা, আমি ভাবতেও পারছি না। আমি সেই যে এসে দেখে শুয়েছি, আমার ক্রমাগত বমি হচ্ছে, আমার এত শরীরটা খারাপ লাগছে আমি মাথা তুলতেই পারছি না, আর মনে মনে না একটা সাংঘাতিক ভয় হচ্ছে যশ, মিসক্যারেজ হয়ে যাবে না তো যশ? আমার খুব ভয় করছে। তুই সত্যি কথা বলছিস? স্যার এরকম একটা কাজ করেছে? তুই বিশ্বাস কর, আমি এসে থেকে কন্টিনিউয়াসলি বমি করছি, আমি শুয়ে আছি, উঠতেই পারছি না, আমি বাড়ির কাউকে কিছু বলতে পারিনি যশ, আমার শরীর এত খারাপ লাগছে, আমার খালি গা গোলাচ্ছে, বমি পাচ্ছে, আমার অস্থির করছে, আমার মনে হচ্ছে না আমার শরীরের ভিতরটা কিরকম যেন ওলট পালট হয়ে যাচ্ছে, আমি কাউকে কিছু বলতে পারছি না। অ্যাকচুয়ালি এইরকম একটা অবস্থায় এত বড় শক্ত কোনো শরীর নিতে পারে না, না আমিও বোধহয় সেটা পারছি না। আমি জানি না কেন আমার এটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমার ভিতরে সব ওলট পালট হয়ে যাচ্ছে যশ, আমার খালি গা গুলোচ্ছে, বমি পাচ্ছে, আমার মনে হচ্ছে আমার নাড়ি ভুড়ি ছিঁড়ে বেরিয়ে আসছে, আর আমার মনের মধ্যে শুধু ভয় করছে যশ, আমার খালি ভয় করছে, আমার মনে হচ্ছে আমাদের স্বপ্নের বেবিটাকে আমরা পৃথিবীতে আনতে পারবো তো যশ? এই আঘাতে ওর কিছু হয়ে যাবে না তো যশ? কোনো দুর্ঘটনা ঘটে যাবে না তো? আমাদের বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারবো তো যশ? যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমি ডক্টর মজুমদারকে ছেড়ে কথা বলবো না। তুই ডক্টর মজুমদারকে যা খুশি করিস, আমার কিছু বলার নেই, কিন্তু তুই আমাকে বল আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারবো তো যশ? দাঁড়া তো আমি তোকে চেক করি, দাঁড়া। না, তুই কি চেক করবি যশ? তুই ওপর থেকে চেক করে কি বা বুঝবি বল? আরে অ্যাটলিস্ট আমি তোর প্রেশারটা তো চেক করতে পারবো।
ক্লিনিক্যালি তোকে দেখতে তো পারবো। আমার কিছু ভালো লাগছে না যশ, প্লিজ, আমার ভালো লাগছে না, আমার একটুও ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি না কোথাও। তুই আমাকে একটা কথা বলতো, আমি যদি তোকে ডক্টর মজুমদারের কাছে নিয়ে যাই, তুই ওনার সামনে বসে সত্যি কথাগুলো বলতে পারবি তো? হ্যাঁ, 100 বার পারবো, কিন্তু যশ এভাবে একা একা প্রতিবাদ করলে হবে না রে। একটা সম্মিলিত প্রতিবাদ হওয়া দরকার। উনি কিন্তু নিজের দোষটা কোনোদিনই স্বীকার করবেন না। উনি সবসময় মিথ্যে কথা বলবেন, উনি অবশ্যই মিথ্যে কথা বলবেন। আর এই সব কিছুর মধ্যে যদি আমার বাচ্চাটা শেষ হয়ে যায় যশ, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমার তো জীবনটা শেষ হয়ে যাবে যশ। আমি খুব ভালো করে জানি শুধুমাত্র এই বাচ্চাটার জন্য তুই আমাকে কনসিডার করছিস। তুই তো আমাকে ভালোবাসিস না যশ। আর আজকে যদি এই বাচ্চাটাকে আমি না রাখতে পারি, তাহলে তো তুই আমাকে দূরে সরিয়ে দিবি যশ। আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, আমাকে তোর জীবন থেকে চলে যেতে হবে। আমার নার্ভাস লাগছে, আমার না কিরকম একটা লাগছে, আমার খুব নার্ভাস লাগছে। আমি কি করবো, আমি কিছু বুঝে উঠতে পারছি না। এখন এসব নিয়ে ভাবার কোনো কারণ নেই রোহিণী। আর আমি তো একবারও বলিনি যে আমি তোর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করব না। দায়িত্ব কর্তব্যটাই কি শেষ কথা? আমি নিজে একজন ডাক্তার, আমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট। আমি পারবো না নিজের দায়িত্ব নিজে নিতে? পারবো তো। তোর কাছ থেকে তো শুধু ভালোবাসাটাই চেয়েছিলাম আমি। এই বাচ্চাটাই আমার শেষ আশা ছিল যশ। আর যদি কোনো একটা কারণে একটা মিসঅ্যাপ হয়ে যায়, আমার তো সব আশা শেষ হয়ে যাবে। সেরকমই যদি বুঝে থাকিস তাহলে তো তোকে হসপিটালাইজ করতে হবে। না, আমার ভীষণ হাত পা কাঁপছে। বললাম না, আমার এত নার্ভাস লাগছে, আমার তো হাত পা কাঁপছে, শরীরটা উইক লাগছে। আমি না হসপিটাল অবধি যেতেই পারবো না। সে আবার কি কথা? অ্যাম্বুলেন্সে করে তোকে নিয়ে যাওয়া হবে। তুই দাঁড়া, আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাম্বুলেন্সে করে যদি নিয়ে যেতে হয়, তাহলে তুই আমাকে আমার বাপির বন্ধু নার্সিংহোমে নিয়ে যাবে। আমি আমাদের হসপিটালে কিন্তু যাবো না। আমাদের হসপিটাল থাকতে, আমাদের এত বন্ধু বান্ধব থাকতে, তোকে তোর বাপির বন্ধুর নার্সিংহোমে নিয়ে যেতে হবে কেন? না না না, আমি আর ওখানে ট্রিটমেন্ট করাবো না। আমার না ভয় ধরে গেছে বাবা গো, আমার সত্যি ভয় ধরে গেছে। তুই বল না, উনি তো আমার বাবার মতো, আমি ওনার সম্পর্কে কেন মিথ্যে কথা বলতে যাব? কিন্তু আমি জানি তুই ওনাকে কিছু বলতে গেলেই উনি আমাকে মিথ্যে প্রমাণ করেই ছাড়বেন। আমার সমস্ত কথা উনি মিথ্যে প্রমাণ করেই ছাড়বেন। কিন্তু তোকে আমি সত্যি কথা বলছি যশ, উনি যে কিভাবে হায়নার মতো বিভৎসভাবে আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই দাঁড়া তো, আমি এক্ষুনি ডক্টর মজুমদারকে একটা কল করছি। না 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 না, শোন না, আমার কথা শোনো না। কোনো কল টল করতে হবে না যশ। তুই ডক্টর মজুমদারকে গিয়ে চার্জ করবি, আর উনি গড়গড় করে সব সত্যি কথাগুলো তোকে বলে দেবেন। উনি কখনো তা বলবেন না, বরং আরো 10টা মিথ্যে কথা বলবেন। উনি আমার নামে আরো 10টা মিথ্যে কথা বলবেন। আমি সত্যি চাই না তুই ডক্টর মজুমদারের সঙ্গে কোনোভাবে কোনো মুখ লাগাস। তার মানে যদি সত্যি এই ঘটনাটা ঘটে থাকে, তাহলে এত বড় একটা ঘটনার কোনো বিচার হবে না? ওনাকে এইভাবে ছেড়ে দেওয়া হবে? এই ঘটনার জন্য ওনার কোনো পানিশমেন্ট হবে না? এটা যদি উনি করে থাকে, তাহলে তো ওনার একটা পানিশমেন্টের প্রয়োজন। আমাকে না তুই একটু সুস্থ হতে দে কেমন, বুঝেছিস তো? আমার শরীরটা ভালো লাগছে না তো, আমার খুব উইক লাগছে, মনে হচ্ছে শরীরের ভিতরে সব ভাঙচুর হয়ে যাচ্ছে আমার। আমি বরং একটু ঘুমোই। হ্যাঁ, আমি একটু ঘুমোলে বোধহয় একটু ভালো লাগবে, একটু স্টেবল লাগবে। তুই একটু ঘুমো, এখন রেস্ট নে। আমি একটু আসছি। কোথায় যাবি তুই? এরকম একটা ঘটনা শোনার পর এইভাবে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকা যায় না। কি করবি তুই? দেখছি কি করা যায়। না না না, ও বাবা, এই আবার এক টেনশন আমার শুরু হলো। তোর আবার কিসের টেনশন? টেনশন তো বটেই যশ। তুই এখন যাবি ডক্টর মজুমদারের সঙ্গে একটা ঝামেলা করবি, কি না কি বলবি, কি দরকার বলতো? তো সত্যি মনে হয় উনি অ্যাকসেপ্ট করবেন? উনি মিথ্যে কথা বলবেন, উনি আমার নামে আরো 10টা মিথ্যে কথা বলবেন। আর আমি সত্যি চাই না ডক্টর মজুমদারের সঙ্গে কোনো রকম কোনো অন্যায় করতে। আমি চাই না। উনি আমার বাবার বয়সে, আমার তো কোনো দরকার নেই, আমার কোনো স্বার্থের সম্পর্কও তো নেই ওনার সঙ্গে। তাই বলে এই ভদ্রলোককে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। শোন যশ, কথাটা বোঝার চেষ্টা কর। ওনাকে একা ধরে কোনো লাভ হবে না।
তোরা বরং একটা কাজ কর, তোরা তোরা কলেজে পোস্টার দে, বন্ধু বান্ধবদের নিয়ে অ্যাজিটেশন কর, প্রিন্সিপালের রুমের সামনে বিক্ষোভ কর। তোরা চাইলে এইভাবে কিছু যদি করতে পারিস তাহলে কর। আর প্লিজ ডক্টর মজুমদার যেন কোনোভাবে কলকাতায় থাকতে না পারেন এই ব্যবস্থাটুকু করিস। আর আমাকে এই মুভমেন্টের মধ্যে ইনভলভ করিস না। আমার সত্যিই শরীরের অবস্থা ভালো নেই যশ, তুই খুব ভালো বুঝতে পারছিস তো। আমি একদমই এই চাপটা নিতে পারবো না। আমি দেখি বাড়িতে একটু রেস্ট করি, তাহলে যদি সবটা একটু নর্মালাইজড হয়, একটু স্টেবল হই, আমি দেখি। আজ রাতে তো আর কিছু করা যাবে না, যা করার কাল সকাল থেকেই করতে হবে। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখিস রোহিণী, শুধুমাত্র তোর কথার উপর ডিপেন্ড করে, তোর কথার ভিত্তিতে কিন্তু আমি এত বড় একটা মুভমেন্ট করতে যাচ্ছি, এত বড় একটা স্টেপ নিতে যাচ্ছি। শুধুমাত্র তুই এখন পর্যন্ত আমার লিগ্যাল ওয়াইফ বলেই নয়, এটা যে কোনো মেয়েকেই যদি এভাবে কেউ অসম্মান করত, তাহলে এই অপমানের বিরুদ্ধে সবার আগে আমি রুখে দাঁড়াতাম। কিন্তু রোহিণী, একটা কথা ভালো করে মাথায় রাখিস, এতে যেন আমার ফেস লস না হয়, কথাটা যেন সত্যি হয়।